আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো রাজনৈতিক নেতাদের প্রতিহিংসা এবং এই প্রতিহিংসার কারণে জাতির কি ক্ষতি হয় এইসব ব্যাপারে। আমরা 1971 সনে আমরা স্বাধীনতা লাভ করছি, কিন্তু স্বাধীনতার একক নেতৃত্বে বা যার নাম নিয়ে স্বাধীনতার যুদ্ধ হয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা কেউ মানি কেউ মানি না, সেটা ভিন্ন হিসাব। কিন্তু প্রত্যক্ষভাবে সব জায়গায় ওইটাই প্রচলিত ছিল যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই নামেই যুদ্ধ পরিচালনা করতো এবং মুক্তিযোদ্ধারা এই নামেই এই স্লোগান দিয়েই যুদ্ধটা করত। যাই হোক, এখানে বঙ্গবন্ধু বয়সে নবীন ছিল, তুলনামূলকভাবে খন্দকার মোস্তাক আহমেদ অথবা চাষী নজরুল ইসলাম বা এরকম আরও কিছু নেতা, তারা বয়সে নবীন হওয়ার কারণে এবং তার থেকে বেশি বয়স হওয়ার কারণে তাদের ভিতরে একটা জেলাসি ছিল সবসময়, যার ফলে যুদ্ধকালীন সময়েও ওই প্রতিহিংসা থেকে মোস্তাক কিছু কিছু যন্ত্র করতে চাইছে, হয়তো কোনো কারণে সেটা সম্ভব হয় নাই। ওই আলোচনা ভিন্ন আলোচনা। স্বাধীনের পরে সেই মোস্তাক বঙ্গবন্ধু একেবারে খুব ক্লোজ, এবং 73 সনে যে বঙ্গবন্ধুর যে ভোট ব্যালট ছিনতাই বা ব্যালটের জালিয়াতি এই অহবারটা যা আসছিল সেটাও কিন্তু ওই মোস্তাকের জিতানোর জন্য। তাহলে সে যে এমপি হইল, বঙ্গবন্ধুর দুর্নাম নেওয়ার পরেও তার প্রতিদানে কী করছে, সে ওই প্রতিহিংসাই তাকে বড় করে দেখছে। তার যে নগদ প্রাপ্তিটা সেটা কিন্তু তার কাছে গৌণ ছিল, মুখ্য যেই ছিল তার ওই প্রতিহিংসা, যার জন্য সে ষড়যন্ত্রকারীদের দলে মিশছে এবং বঙ্গবন্ধু হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন লাগাইছে। আবার আরেক দিকে দেখেন, যে ডালিমের জন্য আমরা সবাই তাকে খনি ডালিম বলি, বঙ্গবন্ধু হত্যায় প্রত্যক্ষ খনি, সেখানে আমরা একটা জিনিস জানি, যেটা মেজর ডালিমের আত্মীয়ের বিয়া। সেখানে ঢাকার আওয়ামী লীগের বড় নেতা গাজীর ছেলে বা গাজীর সম্বন্ধী শালা, তারা ছিল ওই বিয়ায় আমন্ত্রিত। তাহলে তারা এখানে কী করলো, প্রতিহিংসা পরায়ণ তারা ওই বিয়ায় একটা অঘটন ঘটাইল। সেই অঘটনে ডালিম যখন প্রতিবাদ করলো, প্রতিহিংসার শিকার হইল সেই, তাকে নিয়ে রক্ষী বাহিনী সাভারে নেওয়া রওনা করছিল। যেভাবে হোক তার বুদ্ধিমত্তার কারণে সে ওখান থেকে ফেরত আসার সুযোগ পাইছে, বিচারটা করাইল বঙ্গবন্ধুর বাড়িতে। এত বড় একটা ঘটনা যেখানে সেনাবাহিনীর বিষয় জড়িত, সেখানে সে বিচারটা না করিয়া সে পারিবারিকভাবে এটা সমাধান করতে চাইছে, যেটা তারা আর্মি পার্সনরা মানে নাই। এবং এটার পরিণামটা কী হলো, ষড়যন্ত্রকারীদের সাথে সে জড়িত হইল যাইয়া। অথচ এই ঘটনাটাও কিন্তু বঙ্গবন্ধু বিচার নিত, বিচার করত, এবং তার সে এমন তো পুরো বাংলাদেশব্যাপী সে বড় করে নেতারা, ঢাকা কেন্দ্রিক একজন নেতা ছিল গাজী, তাহলে সেটা করে নাই। আবার দেখি আমরা খালেদা জিয়ার আমলে শুনি রেহানার একটা বাড়ির জমি ছিল বরাদ্দ, ওইটা দখল করিয়া থানা বানাইছে। থানা সেটা খালেদা তার নিজের ব্যক্তিগত সম্পত্তি বানায় নাই, থানা বানাইছে। বাংলাদেশের জায়গারও কম না, জায়গারও অভাব নেই, ছোটো দেশ হইলেও জায়গার অভাব নাই, যে একটা থানায় যতটুকু জায়গা সেই পরিমাণ জায়গা অন্য জায়গা থেকে রেহানাকে দেওয়া যাইত, এবং সে আপোষ হইলে প্রতিহিংসার কারণে হয়তো সেটা হয় নাই। তো সে ব্যাপারে তো আবার শেখ হাসিনা সেও প্রতিহিংসা কম দেখায় নাই। সে খালেদাকে তার ক্যান্টনমেন্টে বাড়ি উচ্ছেদ করাইছে। ক্যান্টনমেন্টের জায়গা তো কম নাই, আর বাংলাদেশেও জায়গা
কম নাই। তাহলে কেন ওই বাড়িটা থেকে তাকে উচ্ছেদ করতে হবে? তাহলে তিনি নিজেও তো এক সময় গণভবন ভারত নিতে চাইছিলেন, কোনো কারণে পারেন নাই। তাহলে খালেদার এই বাড়িটা থেকে উচ্ছেদ করাতে হইল। এবং কী করলো, যে ওখানে বসে সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র হয়, সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র হয়। তাহলে এই যে এখন যে এই লাস্টে যে উনি দেশ ছাড়া হইলেন, সেখানে তো সেনাবাহিনী জড়িত হয়েছে। তারা তো খালেদার কথায় আর করে নাই, ওনাকে উচ্ছেদ করে নাই। ওনার কৃতকর্মের কারণে সেনাবাহিনী ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে পারস্পরিক মানে বোঝাপড়ার মাধ্যমে ওনার সেই ব্যক্তির দিয়া একটা বিপদমুক্ত ওনাকেও করছে, দেশটাকেও দুর্দশার কাছে বাঁচাইছে। ওনার দেশ ওই সময় একটা ম্যাসাকার অবস্থায় যেত। এখন এই যে বড় নেতা ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নেতাও এরকম হয়। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, ভারত বিরোধিতা, আমরা ভারত থেকে অনেক পণ্য আমদানি করি, আবার ভারতেও কিছু পণ্য দেই, হয়তো সেটা পরিমাণে কম। এখন আমাদের দেশ থেকে বহু রোগী যায় ওখানেও যারা মেডিকেল পড়ে তারাও কিন্তু ওই পড়ার সময় একটা মাথায় থাকে তাদের, যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, সেখান থেকে প্রচুর রোগী আমাদের দেশে আসে, ওটা তাদের একটা বাজার। এখন ডাক্তারদের মার্কেট বলতে তো রোগী, কোনো ডাক্তার তো চায় না যে দেশে মরক লাগুক, তাদের রোগী বাড়ুক। কিন্তু মূল কথা হয়েছে যে ডাক্তারদের পেশা তো রোগী, তো সেই হিসেবে তারা চায় যে রোগী আসুক এবং তাদের চিকিৎসা করুক, তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটুক, তাদের আয় উন্নতি বাড়ুক। আবার বাংলাদেশও ভারত থেকে যে পণ্যগুলো আনে সেটা অল্প খরচে আনতে পারে, অল্প সময়ের মধ্যে আনতে পারে। এখন এইসব ব্যাপারে কিছুদিন গেলেই প্রতিহিংসাপরায়ণভাবে কিছু কথাবার্তা আসে, যেটা সম্পূর্ণ এই যে রিজভী সাহেব, সে তো আমি জানি যে বাংলা সাহিত্য নিয়ে পড়ছে। তা বাংলা সাহিত্যে যারা থাকে তারা তো একটু কোমলমতি হয়। ওনার কথাবার্তাগুলো দেখা যায় অন্যান্য নেতাদের সাথে উগ্র। উনি 1 বছর আগে ওনার শাল পরাইছে, এর ভিতরে ওনার ঘরে যে শাড়ি আছে, ওনার স্ত্রী যে শাড়িগুলো পরে ভারতীয়, এইটা 1 বছর ওনার চোখে পড়ে নাই। 1 বছর পরে আবার শাড়ি নিয়ে হাজির হয়েছে। তাহলে ভিতরে এখন ওনার ঘরে তো আরও থাকতে পারে, আত্মীয়স্বজন আরও থাকতে পারে, সেগুলোতে একসঙ্গে আমরা একটা লিস্ট করে নিয়ে আসুক, একবারে সব পড়াই দিক এবং অন্যেরও বলুক যে এটা আমরা এটা করছি, তোমরা এটা করো, দেখো কোন সেইটা সবাই করে কিনা। তো এখন এই যে আমাদের নেতা আছে, এই যে এবি পার্টির ব্যারিস্টার সাহেব, চোখ বড় বড় করে কথা বলে, সে একজন ব্যারিস্টার। চিন্ময় কৃষ্ণ দাসের আটক নিয়ে কথা বলে টকশোতে, এই বলে যে জানেন রংপুরে উনি কী ধরনের কথা বলছে, এগুলো এরকম এরকম বলছে, এগুলো রাষ্ট্রদ্রোহী। তখন অ্যাঙ্কারে প্রশ্ন করলো যে রাষ্ট্রদ্রোহী হইলে তো সেটা কেস সাজাবে রাষ্ট্র, সেখানে একজন বিএনপি থেকে একজন নেতাই করলো এবং তাকে বহিষ্কার করলো, তো সেটা কি ঠিক আছে? তখন উনি এবার বলেন যে না, এটা আসলে তো আমি পরে দেখি নাই, এটা আসলে কীরকম কিছু অতটা জানি না। তাহলে সে এটা পরে ব্যারিস্টার মানুষ, উনি এটা পরের নাই, অথচ উনি সম্পর্কে মন্তব্য দিয়ে ফেলাইছে। এখন আমি তো চিন্ময়ের পক্ষে না। চিন্ময় কৃষ্ণ দাস যদি ইস্কনের লোক হইয়া থাকে আর বাংলাদেশের লোক ইস্কনের উচ্ছেদ চায়, ইস্কন নিষিদ্ধ চায়, তাহলে তো এক ব্যাপার। কেউ কেউ বলে উনি ইস্কনের লোক না, তাহলে সবিরোধিতা। ইস্কনের যদি ইস্কন নিষিদ্ধ চাই আর ইস্কনের লোক একজন চিন্ময় কৃষ্ণ দাস, ওদের তাকে আটক করছে, ওয়েলকাম। তা আবার এই কথা কেন বলবো যে উনি ইস্কনের কেউ না? তার মানে কি ইস্কনের যদি উনি হয় তাহলে আমি ওনার কথাগুলো শুনতাম। তাহলে ইস্কন তো, তাহলে যদি ইস্কন কথাগুলো শুনতাম, এইটা যদি ধরে নিতে হয় তাহলে ইস্কন নিষিদ্ধ করার কথা আসবে কেন? আবার যদি ইস্কন নিষিদ্ধের কথা আসে তাহলে তো আপনার আমাদেরই কথা মতো, নেতাদের কথা মতো যে উনি ইস্কনের লোক না, তাহলে ওনার কথাগুলো শুনতে অসুবিধা কোথায়? তার মানে সবিরোধিতা। এখন এই যে
ক্ষেত্র বিশেষে, জায়গা বিশেষে এই আমরা বিভিন্ন নেতাদের কথাবার্তা শুনি, তাদের কারো কথার সাথে কারো কথার সামঞ্জস্য নাই। তা উচিত এইটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে দলীয়ভাবে এক ধরনের কথাবার্তা বলা। এই যে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন ভালো মানুষ, ওনার সম্পর্কে অনেকে অনেক কথা বলেন। সেই এখনকার বিবেচনায় তো ওনার সেই 80 দশকের কথা নিলে চলবে না। ওই 80 দশকে গ্রামে 100 টাকা কেউ ধার করলে মাসে 10 টাকা সুদ, তার মানে 12 মাসে 120 টাকা সুদ দিতে হইতো। 100 টাকা 120 টাকা সুদ। তাহলে ওই সময় যে গ্রাম অঞ্চলে মানুষ কতজনের হাতে টাকা পয়সা ছিল, 1 কাঠা জমি বিক্রি হইতো 1200-1500 টাকায়। তাহলে ওই সময় উনি ঋণ দিয়েছে, সেই ঋণ নিয়ে যে অনেকের উপকৃত হয়েছে এত অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ ওই সময় তো কোনো লোক কারো কাছে টাকা ধার পাইতো না, কেউ কাউকে দিত না। আমাদের এলাকায় এক লোক গবেষণা করে দেখাইছে, ইউনূসের ঋণ মানে 1 কলসি দুধ প্রতিদিন আধা কেজি করে ঢালবো আর আধা কেজি করে পানি ঢুকাবো, আধা কেজি ঢালবো আধা কেজি পানি ঢুকাবো, শেষ পর্যন্ত সাদা আর থাকবে না, দুধও আর থাকবে না। তাহলে এত সুন্দর ব্যাখ্যা যারা দিছে, ওই ব্যক্তির কাছ থেকে তো কেউ 1 টাকাও সাহায্য পায় নাই। তাহলে এই ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকা দিয়েই তো তারা স্বাবলম্বী হয়েছে। এখন উনি যদি এতই ব্যবসা করে ওই সুদ নেওয়া, তাহলে ওনার গ্রামীণ ব্যাংক তো বন্ধের উপক্রম হয়েছিল সেই হাসিনার প্রথম আমলে। শেখ হাসিনার প্রথম আমলে বন্ধ হয়ে গেছিলো প্রায়। তখন শেখ হাসিনা বক্তব্য হিসেবে উনি তাকে আবার নতুনভাবে টাকা পয়সা দিয়ে ওই গ্রামীণ ব্যাংক টিকাই রাখছে। তারপরে উন্নতি, এই ধাপে ধাপে যত উন্নতি হয়েছে, এটা শেখ হাসিনার বক্তব্য যে আমি টাকা দেওয়ার পরেই সে টিকে গেছে এবং এত উন্নতি হয়েছে, এখান থেকে টাকা দিক দিক নিয়ে সে অনেক তসরুপ করছে। তাহলে এখন উনি ক্ষমতা নিচ্ছে, ওনারে সুস্থভাবে ক্ষমতা দেখার জন্য, ক্ষমতাটা দেশটা যাতে কিছু পরিবর্তন আনতে পারে তার জন্য সুযোগ দেওয়া উচিত। এখন সবাই ওই গ্রামীণের ধোয়া তুলিয়া গ্রামীণ ব্যাংক কী করছে কি না করছে, 25 সালে 2025 সন আর 1980 সনে এক না। সেক্ষেত্রে ওনার যদি কোনো দোষ থাকে সেই দোষ আমিও বলতে পারি। কিছু কিছু নিন্দুকেরা বলে যে উনি এই কথা বলে একজন শান্তিতে নোবেল পাইছে, সেই যদি অশান্তি কিছু না করে তাহলে মানুষের শান্তির মর্যাদা বুঝবে কেমনে, শান্তির মর্ম বুঝবে কেমনে, এই কারণে হয়তো কিছু অশান্তি তৈরি হইতেছে। এখন সেটা হলে তাদের কথা। আমি বলি অশান্তি যেটা হইতেছে এটা তো উনি যেদিন প্রথমে যখন হিন্দুদের সাথে বসছে এবং বলছে আপনারা ক্ষোভে ক্ষোভে কেন থাকবেন, আমরা বেরোয় আসেন, সবাই আমরা এক, সেটা ঠিক ছিল। কিন্তু ওনার এই মনোভাব তো ওনার মনে বা ওনার মাথায়, ওনার আশেপাশে যারা আছে সবার তো এক দৃষ্টিভঙ্গি না। এবং যারা ইদানিং কেবলমাত্র সদ্য পদত্যাগকারী, পদত্যাগ না হোক বা ত্যাগ করুক সেটা হলে তাদের ব্যাপার আমি জানি না, সদ্য বিতাড়িত প্রধানমন্ত্রী, তার একটা দল আছে এবং বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে, কিছু সুবিধাভোগী অনেক নেতা, পাতি নেতা তারা এখনও দেশে আছে, তারা বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে। তো এইসব বিষয় নিয়ে হয়তো ওনাকে সুষ্ঠুভাবে কাজগুলো করতে দিচ্ছে না। আবার কিছু লোক ধর্মের জিগর তুলিয়া হইহল্লার করতেছে। সেক্ষেত্রে যদি সবাইকে কারোর বলাও হয় যে আপনারা সবাই আমরা এক, আপনারা বেরোয় আসুন, তো সেটা পারা যায় না। যখন একটা শান্তির পরিবেশ থাকে তখন সবাই যদি এরকম রাস্তাঘাটে জিকির থাকে তাহলে তারা ওইভাবে আসতে পারে না। এটা দৃঢ়ভাবে তার দেখতে হবে যে আমি একদিকে বলবো সবাই বের হয়ে আসেন, আপনারা মনের ভিতরে কোনো রাখবেন না, আবার ধর্মের জিকির তুললে রাস্তায় রাস্তায় হুঙ্কার ছাড়বে, বিভিন্ন কথা বলবে, এগুলো ঠিক না। সেজন্য এগুলোও দেখা উচিত। আমরা বাঙালিরা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিপ্রিয় এবং সবাই একভাবে থাকলে যথেষ্ট উন্নতি হবে। কারোর ক্ষতি করে কারো লাভ হয় না, সবাই একে অপরের পরিপূরক। কাজকর্মেও, শিক্ষা দীক্ষায়ও, আয় উৎপন্ন, চাকরি বাকরি সব জায়গায় আমরা একে অপরের পরিপূরক। কারোর বাদ দিয়ে কারো
বাঁচা যায় না। তাহলে একক মুসলিম দেশগুলোয় কোনো হানাহানি থাকতো না, আবার একক হিন্দু রাষ্ট্রেও কোনো হানাহানি থাকতো না। অতএব যারা ভালো সে যে জাতিরই হোক সে ভালো মানুষ, আর যারা খারাপ সে যে জাতিরই হোক তারা খারাপ। অতএব এইটাই আমাদের সবার বুঝতে হবে, এবং সেইভাবে দেশে যাতে সুন্দরভাবে আসে, সুন্দরভাবে চলে, কোনো রকম আইনের শাসন প্রতিষ্ঠা ব্যাঘাত না ঘটে, সেটা দেখে আমাদের সব দিকে নজর রাখতে হবে, এবং সবারই সেই দিকে সজাগ থাকতে হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।